আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরা প্রাক নির্বাচনী পরীক্ষার সিলেবাস অনুসারে যে পদার্থবিজ্ঞান প্রথম পত্র নিয়ে যে আলোচনা করছিলাম সেই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় অধ্যায়, প্রাক নির্বাচনী পরীক্ষার যে সিলেবাস তার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার 8, এই অষ্টম অধ্যায় পর্যাবৃত্তিক গতি নিয়ে আলোচনা শুরু করছি। তাহলে শুরু করা যাক। দেখো, প্রথমেই আছে সংজ্ঞাটা, পর্যাবৃত্ত কি? পর্যাবৃত্ত, এটাকে বলা হয় পিরিওডিসিটি। পিরিওডিসিটি কোনো বস্তু বা বস্তুকণার গতি যদি এমন হয় তা কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে বারবার অতিক্রম করছে, তাহলে বস্তুর এই গতিকে বলা হয় পর্যায়ভিত্তিক গতি। কি বললাম, আমি আবার রিপিট করছি। কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে কোনো বস্তু বা বস্তুকণা যদি একই দিক থেকে একটা নির্দিষ্ট সময় পর পর বারবার ওই একই বিন্দুকে অতিক্রম করতে থাকে, তাহলে বস্তুর এই গতিকে বলা হয় পর্যায়ভিত্তিক গতি। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ঘড়ির কাঁটার গতি বা ফ্যানের পাখার গতি অথবা গাড়ির চাকার গতি, এগুলো হলো সবই পর্যায়বৃত্ত গতির উদাহরণ। এই পর্যায়বৃত্তটা আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমেই আসো, এক নাম্বার হলো স্থানিক পর্যায়বৃত্ত। স্থানিক পর্যায়বৃত্ত। আর দুই নম্বর হলো কালিক পর্যায়বৃত্ত। কালিক পর্যায়বৃত্ত, একটা হলো স্পেশাল, স্পেস বা স্থান, আর একটা টেম্পোরাল পিরিয়ডিসিটি। স্থানিকটা কি? কোনো ঘটনার পর্যায় মানে পুনরাবৃত্তিটা যদি নির্দিষ্ট দূরত্ব বা স্থান সাপেক্ষে হয়, তাহলে কোনো একটা নির্দিষ্ট স্থান বা দূরত্বের সাপেক্ষে যদি কোনো ঘটনা বারবার ঘটতে থাকে বা কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকে, সেটাকে বলা হয় স্থানিক পর্যায়বৃত্ত। উদাহরণ দাও তো একটা। মনে করো তোমার ক্লাসরুমে বেঞ্চগুলো সাজানো আছে একটার পর একটা, তাহলে একটার পর একটা একটা নির্দিষ্ট দূরত্বে একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, তাহলে এটা হলো একটা স্থানিক পর্যায়বৃত্ত। আরও যদি উদাহরণ দিই, আমার গায়ে যে শার্টটা আছে খেয়াল করছো, এই শার্টে কিন্তু স্ট্রাইপ দেওয়া আছে, তাই না? তো এই স্ট্রাইপ বা দাগগুলো একটা নির্দিষ্ট দূরত্ব পরপর দেওয়া আছে, তাহলে এটা একটা স্থানিক পর্যায়বৃত্ত হিসেবে বিবেচনা করা যায়। এরপরে আসো কালিক পর্যায়বৃত্ত। কালিক পর্যায়বৃত্তটা কি? কোনো ঘটনার পুনরাবৃত্তি যদি সময়ের সাপেক্ষে হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর পর কোনো ঘটনা যদি পুনরাবৃত্তি ঘটতে থাকে, এটাকে বলা হয় কালিক পর্যায়বৃত্ত। যেমন আমি যদি বলি সূর্যের চারিদিকে পৃথিবীর গতি, এটা কি একটা নির্দিষ্ট সময় পর পর সে আবার একই অবস্থানে চলে আসছে? অথবা ঘড়ির যে কোনো কাঁটা, ঘন্টা, মিনিট বা সেকেন্ডের কাঁটার গতি, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর পর সে আবার একই বিন্দুতে অবস্থান করছে, অর্থাৎ ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, এটাকে বলা হচ্ছে কালিক পর্যায়বৃত্ত। তাহলে এরপরে আসো সরল সন্ধিত গতি। সরল সন্ধিত গতি, সিম্পল হারমোনিক মোশন বা সিম্পল হারমোনিক অসিলেশনও বলা হয়, সরল সন্ধিত স্পন্দন গতি। যাই হোক, পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো কণা যদি একটা নির্দিষ্ট সময় পর পর দিক পরিবর্তন করে, তখন সেই বস্তুর গতিকে বলা হয় সরল সন্ধিত স্পন্দন গতি। যেমন আমরা যদি একটা সরল দোলককে বিবেচনা করি, সরল দোলক কী হয়? একটা নির্দিষ্ট সময় পর পর এক প্রান্তে যায়, আবার দিক পরিবর্তন করে আবার আগের জায়গায় ফিরে আসে। তাহলে একটা নির্দিষ্ট সময় পর পর যদি সে দিক পরিবর্তন করতে থাকে, তাহলে বস্তুর সেই গতিকে বলা হবে সরল সন্ধিত গতি। এছাড়া আমরা বলতে পারি কম্পমান স্প্রিং, কম্পমান সুরশলাকার গতি। সুরশলাকার যদি আঘাত করে কাঁপিয়ে দাও, তাহলে একটা নির্দিষ্ট সময় পর পর সে আবার আগের অবস্থানে ফিরে আসে। এছাড়াও একটা স্প্রিংকে ঝুলিয়ে দিয়ে তার নিচে যদি ভর প্রযুক্ত করে টেনে ছেড়ে দাও, তাহলে স্প্রিংটা একটা নির্দিষ্ট সময় পর পর সে দিক পরিবর্তন করে, তাহলে এই জাতীয় গতিকে বলা হচ্ছে সরল সন্ধিত স্পন্দন গতি। সরল সন্ধিত স্পন্দন গতির কতগুলো বৈশিষ্ট্য আছে, এগুলো একটু খেয়াল রাখবা। সরল সন্ধিত স্পন্দন গতির বৈশিষ্ট্য, যেমন এক নম্বরে বলা যায় এটি একটি পর্যায়বৃত্ত গতি। দুই নম্বরে বলা যায় এটি একটি সরল রৈখিক গতি। কারণ সরল রৈখিক গতি বলা হচ্ছে এই কারণে, মনে করো আমি যদি একটা সরল দোলককে এখানে দোলাই দিই, তাহলে স্বল্প বিস্তারে সরল দোলকের গতি, অবশ্যই সেটা স্বল্প বিস্তার। যদি কোণটা 4 ডিগ্রি এর মধ্যে থাকে, তখন এই যে পরিধিটা, এই চাপটা কিন্তু সরল রৈখিক। 4 ডিগ্রির বেশি হলে কিন্তু এটা বৃত্তাকার হয়ে যায়। এই জন্য বলা হয় স্বল্প বিস্তারে, অর্থাৎ 4 ডিগ্রি এর কম কৌণিক বিস্তারে কোনো সরল দোলকের গতি হলো সরল সন্ধিত গতি। অর্থাৎ এই ববের যে গতিটা, এটা কিন্তু তখন সরল রেখা বা রৈখিক থাকে, তাই বলা হচ্ছে এটি একটি রৈখিক গতি।
আর এই গতিসম্পন্ন কোনো কণার উপর ক্রিয়াশীল বল বা ত্বরণ, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এই কণার উপর ক্রিয়াশীল বল বা ত্বরণ সাম্য অবস্থান থেকে সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। সেটা কি? মনে করো সরল দোলক এখান থেকে দোলা অবস্থা এখান থেকে এই দিকে গেল, তাহলে সরণ হলো এই দিকে, এখানে যাওয়ার পর কিন্তু বলটা আবার এই দিকে কাজ করে বা ত্বরণটা এই দিকে কাজ করে, যার কারণে সে আবার সাম্য অবস্থানমুখী হয়। তাহলে সরণ যদি এদিকে হয়, বল যদি এদিকে কাজ করে, তাহলে আমরা বলতে পারি বল সমানুপাতিক মাইনাস সরণ, অর্থাৎ বল সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, আর ত্বরণ সর্বদা সাম্য অবস্থান অভিমুখী। তাহলে এগুলোকে বলা হচ্ছে সরল সন্দিত গতির বৈশিষ্ট্য। তাহলে কি কি হলো? এটি একটি পর্যাবৃত্ত গতি, এটি একটি সরল রৈখিক গতি। এই গতি সম্পন্ন কণার উপর ক্রিয়াশীল বল বা ত্বরণ সাম্য অবস্থান থেকে তার সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, ত্বরণ সর্বদা সাম্য অবস্থান অভিমুখী। এই হলো সরল সন্দিত স্পন্দিত কোনো কণার বা সন্দিত স্পন্দিত গতির বৈশিষ্ট্য। এবার আমরা আলোচনা করি সরল সন্দিত গতির যে সমীকরণটা আছে, এটাকে বলা হয় ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক অসিলেশন বা সরল সন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণ। সেই সমীকরণটা নিয়ে আমরা এখন কথা বলি। সরল সন্দিত স্পন্দন গতির সমীকরণ, এটাকে বলা হয় ব্যবকলনীয় সমীকরণ। তাহলে আমরা কিছুক্ষণ আগে জানলাম সরল সন্দিত স্পন্দিত কোনো কণার, মনে করো ধরে নাও সরল সন্দিত স্পন্দিত কোনো কণার ভর এম, এই কণার উপর প্রযুক্ত বল মনে করো এফ, সাম্য অবস্থান থেকে কণাটার সরণ মনে করো এক্স। তাহলে বৈশিষ্ট্য থেকে আমরা কি পেয়েছিলাম? বল সমানুপাতিক সরণের বিপরীতমুখী। এই ঋণাত্মক চিহ্ন দ্বারা বোঝায় বল এবং সরণ পরস্পর বিপরীতমুখী। তাহলে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এটাকে কে কে বলা হয় বল ধ্রুবক। তাহলে এখানে কে কে বলা হচ্ছে বল ধ্রুবক। নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আবার আমরা জানি যে এফ ইকুয়াল টু এম এ। 1 আর 2 যদি তুলনা করো তাহলে আমরা কি পাই? এম এ ইকুয়াল টু মাইনাস কে এক্স। তাহলে এমটাকে যদি ডান দিকে নিয়ে যাই, এ ইকুয়াল টু মাইনাস কে বাই এম এক্স। কে এবং এম দুটোই ধ্রুবক, তাহলে এদের অনুপাতকে একটা ধ্রুবক ধরা হচ্ছে এখানে কে বাই এম ইকুয়াল টু ধ্রুবক, এই ধ্রুবককে বলা হয় ওমেগা স্কোয়ার। তাহলে এখান থেকে কিন্তু একটা সূত্র পেয়ে গেলে ওমেগা সমান রুট ওভার কে বাই এম, এটা কিন্তু পরে কাজে লাগবে, একটু খেয়াল রেখো। ওমেগা সমান রুট ওভার কে বাই এম, তাহলে ওই ওমেগা স্কোয়ারের মানটা যদি এখানে বসাই দিই তাহলে আমরা কি পাবো? এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এ প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এখন এ মানে কি? ত্বরণ। ত্বরণকে ভাঙলে কি হয় একটু খেয়াল করো তো। কিন্তু ত্বরণ এ মানে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, ডিভি বাই ডিটি। আবার বেগ হলো সরণের বৃদ্ধির হার। তাহলে ডি ডিটিকে যদি আমি বাইরে রাখি অপারেটরকে, ভিকে ভাঙলে হয় ডিএক্স ডিটি, অর্থাৎ সময়ের সাপেক্ষে সরণের হারকে বেগ বলে। তাহলে এটাকে যদি একসাথে করে ফেলি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, তাহলে এ ইকুয়াল টু পেলে এত। এই মানটা যদি উপরের সমীকরণে বসাই দিই তাহলে আমরা যে সূত্রটা পেলাম ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এটা হলো সরল সন্দিত স্পন্দন গতির ব্যবকলনীয় সমীকরণ বা সমীকরণ বলা হয়। আমরা কিন্তু এই সমীকরণটা ব্যবহার করে বিভিন্ন অঙ্ক করা যায়, অর্থাৎ কোনো একটা সমীকরণ দেওয়া থাকলে সেই সমীকরণটা এটার সাথে তুলনা করে এখান থেকে ওমেগা কৌণিক কম্পাঙ্ক বলে অথবা কম্পাঙ্ক এফ, এগুলোর মান বের করা যায়। তাহলে সরল সন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণ পেয়ে গেলে এখন আমরা দেখব সরল সন্দিত গতি সম্পন্ন কোনো কণার সরণ মানে এক্স এর মানটা কিভাবে বের করে। তা সরল সন্দিত গতি সম্পন্ন কণার সরণ, বেগ, ত্বরণ, এই রাশিমালাগুলো কিরূপ হয় সেগুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করি। তাহলে আমরা প্রথমে দেখো সরল সন্দিত গতি সম্পন্ন কোনো কণার সরণের রাশিমালাটা কেমন হয়। একটা চিত্র আঁকো। মনে করে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে। আমরা যদি এটাকে একটু অক্ষ এঁকে বিবেচনা করি, এটা মনে করো মূল বিন্দু, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ
এখানে আমরা এ ধরবো। এই ব্যাসার্ধকে এ ধরার কারণ হলো এটা হলো সাম্য অবস্থান। সাম্য অবস্থান থেকে সর্বাধিক দূরত্ব এটাকে বলা হয় বিস্তার। তাহলে সরল সন্ধিত গতিসম্পন্ন কোনো কণার সর্বাধিক সরণকে বিস্তার বলে। তাহলে এই বিস্তারকে আমরা এ দ্বারা প্রকাশ করছি। এই কারণে ব্যাসার্ধটাকে ধরলাম ওপি ইকুয়াল টু এ। মনে করো কণাটা এই ওয়াই বিন্দু থেকে যাত্রা শুরু করলো, ওমেগা সমকৌণিক বেগে যাত্রা শুরু করলো। যাত্রা শুরু করার টি সময় পর ওয়াই থেকে পি অবস্থানে আসলো। তাহলে ওয়াই থেকে সরল সন্ধিত গতিসম্পন্ন কোনো কণা ওমেগা সমকৌণিক বেগে যাত্রা শুরু করে টি সময় পর পি বিন্দুতে পৌঁছালো। এই টি সময়ে তার কেন্দ্রে যে সরণ এটাকে আমরা ধরলাম থিটা। টি সময়ে সরণ কৌণিক সরণ হয়েছে থিটা। এখন পি থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টানো, এই লম্বটাকে ধরলাম পি এম। তাহলে এক্স অক্ষের যতটুকু খণ্ডিত অংশ সেটাকে ধরো স্মল এক্স। তাহলে সরল সন্ধিত গতিসম্পন্ন কোনো কণার সরণকে এক্স দিয়েও প্রকাশ করা যায়, ওয়াই দিয়েও প্রকাশ করা যায়। যদি আমি এখান থেকে এটার উপরে লম্ব টানতাম তাহলে এটা ওয়াই অক্ষের খণ্ডিত অংশকে বলা হতো সরণ স্মল ওয়াই ধরতাম। তাহলে দেখো এই কোণটা আর এই কোণটার কিন্তু অনুরূপ একান্তর কোণ, এটা সেম। তাহলে ত্রিভুজ ওপিএম থেকে পাই। তার আগে একটু ধরে নাও সরল সন্ধিত কোনো কণা ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে, সমকৌণিক বেগ ওমেগা। তারপরে লেখো টি সময়ে কৌণিক সরণ, টি সময়ে কৌণিক সরণ মনে করো থিটা। এরপরে লেখো টি সময়ে রৈখিক সরণ, বা শুধু সরণ লিখতে পারো, রৈখিক সরণ এটাকে ধরো এক্স। আর কণার বিস্তারকে আমরা ধরছি এ। ওপি ইকুয়াল টু, এখানে বিস্তার ওপি ইকুয়াল টু এ ধরছি, ওপি ইকুয়াল টু এ। তাহলে ওপিএম সমকোণী ত্রিভুজ হয়েছে। এই ত্রিভুজ থেকে আমরা কি পাই? ত্রিভুজ ওপিএম থেকে, এই ত্রিভুজ থেকে পাই যদি কোণ এটা হয় লম্ব কিন্তু এটা, আর কোণের বিপরীত বাহু লম্ব এটা, ভূমি এটা, আর অতিভুজ এটা। তাহলে দেখো তো সাইন থিটা সমান কি লেখা যায়? সাইন থিটা সমান লম্ব মানে ও এম ডিভাইডেড বাই ওপি, লম্ব বাই অতিভুজ। ও এম মানে আবার এক্স আর ওপি মানে এ। তাহলে এক্স ইকুয়াল টু কি দাঁড়ালো? এক্স ইকুয়াল টু দাঁড়ালো এ সাইন থিটা। আবার থিটাকে ভাঙলে কি হয় তার একটা ব্যাখ্যা দেখো, কৌণিক বেগ। ওমেগাকে ভাঙলে হয় কৌণিক সরণ ভাগ সময়। তাহলে এখান থেকে আমরা থিটা ইকুয়াল টু পাই ওমেগা টি। তাহলে এক্স ইকুয়াল টু হলো এ সাইন ওমেগা টি। এটা কিন্তু সরল সন্ধিত গতিসম্পন্ন কোনো কণার সরণের সূত্র। এখন আসো, যদি কণাটা এখান থেকে যাত্রা শুরু করে, তার মানে আদি দশা যদি শূন্য হয়, তোমরা গতি সমীকরণে পড়ছো না, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি অথবা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এই সমীকরণগুলোতে যখন আমরা বলি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে অথবা আদিবেগ শূন্য, তখন আমরা ইউ এর মান 0 বসাই দিই। তাহলে আমরা কি লিখি? এস ইকুয়াল টু হাফ এটি স্কয়ার অথবা ভি ইকুয়াল টু এটি। ঠিক একইভাবে কণাটা যদি এই অবস্থান থেকে যাত্রা শুরু করে তাহলে আদি দশা, দশা মানে দশা কোণ শূন্য, কিন্তু কণাটা মনে করো এই অবস্থান থেকে যাত্রা শুরু করলো, তখন আমি হিসাব করছি এখানে কিন্তু যাত্রা শুরু করছে এই অবস্থান থেকে, তখন আগে থেকে একটা কোণ কিন্তু সৃষ্টি হয়ে আছে, এটাকে বলা হচ্ছে দশা কোণ, আদি দশা ডেল্টা। তাহলে আদি দশা ডেল্টা হলে, আদি দশা ডেল্টা হলে সরণ কত হবে? এক্স ইকুয়াল টু, তাহলে তখন থিটার সাথে ডেল্টাটা যোগ হয়ে মোট সরণটা হয়ে যাবে থিটা প্লাস ডেল্টা। আবার থিটার জায়গায় তো আমরা পেয়েছি ওমেগা টি, তাহলে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এটাও সরণের সমীকরণ। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে সরল সন্ধিত গতিসম্পন্ন কোনো কণার সরণ এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা যদি আদি দশা থাকে, আর যদি আদি দশা না থাকে ডেল্টার মান 0 বসাই দিব, তাহলে উপরের সমীকরণটা পেয়ে যাবা এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এখন আসো তো ওমেগা নিয়ে একটা কনফিউশন হয়। ওমেগাকে আমরা কখনো বলছি কৌণিক বেগ, কখনো বলবো কৌণিক কম্পাঙ্ক। কখন কিভাবে সেটার একটু ব্যাখ্যা দেবো। ওমেগা কৌণিক বেগ যদি হয়, মনে করো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, এখান থেকে যাত্রা শুরু করলো, টি সময় পর বস্তুটা পি বিন্দুতে পৌঁছলো টি সময়।
তাহলে টি সময়ে কেন্দ্রের সরণকে বলা হয় কৌণিক সরণ। তাহলে টি সময়ে কৌণিক সরণ হয়েছে থিটা, তাহলে একক সময়ের কৌণিক সরণ হবে থিটা বাই টি। এই থিটা বাই টিকে বলা হচ্ছে ওমেগা, থিটা বাই টি। এই ওমেগা কিন্তু কৌণিক বেগ। কখন কৌণিক কম্পাঙ্ক বলবো? কৌণিক কম্পাঙ্ক হলো কিন্তু একটা পূর্ণ কম্পন বা একটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন হতে যে সময় লাগে সেটাকে আমরা কি বলি? পর্যায়কাল। এই সাথে সম্পর্ক, এফ কম্পাঙ্কের সাথে সম্পর্ক আছে না পর্যায়কালের, টি ইকুয়াল টু 1/f বা এফ ইকুয়াল টু 1/t। তাহলে আমি যদি এই ছোট টিটা, মানে ছোট টি সময় কণাটা এখান থেকে পি বিন্দুতে আসছে, আমি যদি পি থেকে এসে আরও সময় এসে আবার ওয়াই বিন্দুতে চলে আসতো, তাহলে ছোট টিটা কি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করলো না? তাহলে পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করতে বা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে কোনো কণার যে সময় লাগে সেটাকে আমরা বলি পর্যায়কাল। আর পূর্ণ ঘূর্ণনের ক্ষেত্রে এই থিটার মান কত ডিগ্রি? থিটা তখন কি পূর্ণ ঘূর্ণন মানে এই যে 2π বা 360 ডিগ্রি। তাহলে আমরা কি এখানে বসাতে পারি যে ছোট টি ইকুয়াল টু বড় টি হলে, অর্থাৎ এই সময়টা যদি পর্যায়কালের সমান হয়ে যায় হলে, তখন থিটা ইকুয়াল টু হয়ে যাবে 2π মানে 360 ডিগ্রি। তখন এই থিটার মানটা 360 ডিগ্রি। এই দুটো মান যদি উপরে বসাও, ওমেগার সমান হয়ে যাবে 2π বাই ক্যাপিটাল টি। কথাটা বুঝছো? তাহলে ওমেগার সমান থিটা বাই টি, এটা কৌণিক বেগ বলছি। ওমেগার সমান 2π বাই টি, এটাকে বলবো আমরা কৌণিক কম্পাঙ্ক। আবার 1/t মানে এফ, এটা তোমরা আগে থেকে জানো। এফটা হলো সাধারণ কম্পাঙ্ক, যেটা এফ। তাহলে এটা হলো কৌণিক কম্পাঙ্ক, এটা হলো কৌণিক বেগ। ক্লিয়ার? তাহলে ওমেগাকে কিন্তু আমরা দুটোই কিন্তু ওমেগা সিম্বল, কখনো কৌণিক বেগ বলছি, কখনো কৌণিক কম্পাঙ্ক। এটার একক হবে রেডিয়ান পার সেকেন্ড। এখন আসো সরল সন্ধিত গতি সম্পন্ন কোনো কণার সরণ পেয়ে গেছি। সরণ থেকে আমরা আসবো বেগে। বেগ কাকে বলে? বেগ হলো সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। তাহলে সরল সন্ধিত গতি সম্পন্ন কোনো কণার যদি বেগ বের করি, তাহলে আমরা সমীকরণ 1 থেকে সরণটা পেয়ে যাব। সমীকরণ 1 থেকে সরণ x ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা হলো সমীকরণ 1 থেকে পেলাম। এখন এটাকে যদি আমরা সময়ের সাপেক্ষে ব্যবকলন করে দিই, তাহলে বেগ পেয়ে যাব। অতএব বেগ v ইকুয়াল টু dx dt। তাহলে d dt অফ x এর মানটা বসাই দাও, a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এখন যদি আমি এটাকে ডিফারেন্সিয়েট করি, এটা ধ্রুবক, এটা বাইরে চলে আসলো, তাহলে সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করলে তোমরা জানো নিশ্চয়ই কস থিটা হয়, কস ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে সাইন থিটাকে করলে, এবার শুধু থিটাটাকে করো, থিটা মানে কি? ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এটা করে দেখো তো, টি এর সাপেক্ষে এইটুকে করলে কি হয়? ওমেগা টি প্লাস ডেল্টা। ডি ডিটি অফ টি মানে 1, তাহলে ওমেগা ইন্টু 1, আর ডেল্টা তো ধ্রুবক, তাহলে এটা 0। তাহলে এটা হয়ে যাবে কিন্তু শুধু ওমেগা। তাহলে পরেরটুককে ব্যবকলন করলে শুধু হয়ে যায় ওমেগা ইন্টু টিকে করলে 1 প্লাস 0। ওমেগাকে যদি সামনে নিয়ে আসো, ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা। এটা হলো সরল সন্ধিত গতি সম্পন্ন কোনো কণার বেগ। এটাকে দাও সমীকরণ নাম্বার 2। বেগ পাওয়ার পর আমরা আরেকটু যদি আগাই, এটার আরেকটা রূপ দেখতে পারবা। সেটা কি? খেয়াল করো। এখন দেখো, আমরা cos sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 জানি। তাহলে এখান থেকে v ইকুয়াল টু এটা লেখা যায় কিনা দেখো তো, ওমেগা এ cos থিটা মানে রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা ওমেগা টি প্লাস ডেল্টা। cos থিটা মানে রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন সমীকরণ 1 থেকে একটু সাইড চেঞ্জ করে দেখো তো, sin ওমেগা টি প্লাস ডেল্টা মানে কি লেখা যায়? sin ওমেগা টি প্লাস ডেল্টা মানে x বাই a। এই সমীকরণ 1 থেকে, তাহলে এই মানটা বর্গ করে এখানে বসে দাও। তাহলে ওমেগা এ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। এখন এটাকে যদি ব্র্যাকেটের ভিতরে লসাগু করো, তাহলে কি দাঁড়ালো? নিচে হলো এ স্কোয়ার, উপরে হলো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে রুট যদি উঠাই দাও, তাহলে এখান থেকে আমি বাম দিকে লিখলাম ভি ইকুয়াল টু হলো ওমেগা এ উপরে হলো রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, আর নিচে হলো শুধু এই এ কাটা গেল। তাহলে বেগের কিন্তু আরেকটা সূত্র পেয়ে গেলে ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে সরল সন্ধিত গতি সম্পন্ন কোনো কণার বেগ, এই সূত্র দিয়ে কিন্তু অঙ্ক করা লাগে। এটা তোমাকে লেখচিত্রের একটা বর্ণনা আছে, তার জন্য এটাও লাগবে। তাহলে এই সমীকরণ 3, এটা হলো সরল সন্ধিত গতি সম্পন্ন কোনো কণার
বেগ। এখন দেখো তো, একটা সরল দোলককে বলছি আমরা সরল সন্ধিত গতি। সরল দোলক যখন দুলতে থাকে তার কোন অবস্থানে বেগটা সর্বোচ্চ হয়, এটা কি বলতে পারবা? সরল দোলক যখন দুলতে থাকে তার কোন অবস্থান, এটা মনে করো সাম্য অবস্থান, এটা সর্বোচ্চ অবস্থান, অথবা এটা সর্বোচ্চ, এটা মনে করো এ অবস্থান, এটা বি অবস্থান, এটা সি অবস্থান। এইভাবে যদি দোলে কোন অবস্থানে বেগ সর্বোচ্চ? সর্বোচ্চ বেগ হয় কিন্তু সাম্য অবস্থানে। কারণ একটা সরল দোলক যখন দোলে, খেয়াল করো, সর্বোচ্চ অবস্থান থেকে ছেড়ে দিলে এই অবস্থানে সে বেগ সর্বোচ্চ, যার কারণে সে এত দূর চলে আসে। সি অবস্থানে যে কিন্তু বেগ শূন্য, সে আবার সাম্য অবস্থান অভিমুখী হয়। এভাবে বি অবস্থানে বেগ সর্বোচ্চ, আবার এই অবস্থানে যে বেগ শূন্য হয়। তাহলে আমরা বলি সরল সন্ধিত স্পন্দিত কোনো গতির বেগ সাম্য অবস্থানে সর্বোচ্চ। তাহলে গতিশক্তিও কিন্তু সাম্য অবস্থানে সর্বোচ্চ যেহেতু বেগ। তাহলে এখানে লিখতে পারো সাম্যাবস্থানে x ইকুয়াল টু 0, সুতরাং বেগ হয়ে যাবে সর্বোচ্চ v ইকুয়াল টু ভিম্যাক্স। তাহলে এখানে যদি x এর মান 0 বসাই, তাহলে ভিম্যাক্স ইকুয়াল টু হয়ে গেল ওমেগা a। তাহলে এটা হলো সরল সন্ধিত গতিসম্পন্ন কোনো কণার সর্বোচ্চ বেগের রাশিমালা। তাহলে আমরা কি কি পেলাম খেয়াল করো, সরল সন্ধিত গতিসম্পন্ন কোনো কণার সরণ এবং বেগ পেলাম। এবার আসো ত্বরণ জিনিসটা কি, ত্বরণ। তাহলে আমরা যেগুলো পাচ্ছি সেগুলো একটু একসাথে লিখে রাখি, তাহলে আমার সুবিধা হবে। সরণ পেলাম এটা, বেগ, বেগ পেলাম কি, এই যে 2 নম্বর যে সমীকরণটা ছিল সেটা লেখো, ভি ইকুয়াল টু ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা, এটা ছিল বেগ 2 নম্বর সমীকরণ। এবার আসো ত্বরণ। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এখন আমি যদি ত্বরণ বের করি, ত্বরণ এ ইকুয়াল টু বেগ বৃদ্ধির হার ডিভি ডিটি, তাহলে এখন ডি ডিটি বাইরে রেখে যদি ভি এর মান বসায় দাও ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা। এখন এটাকে ডিফারেন্সিয়েট করো তো, ওমেগা এটা ধ্রুবক, এটা বাইরে চলে আসলো, কস থিটাকে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস সাইন থিটা মাইনাস সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। আবার এইটুককে করলে আগের মতো ওমেগা ইন্টু 1 প্লাস 0, টিকে ডিফারেন্সিয়েট করলে 1, ডেল্টাকে করলে 0, তাহলে ওমেগাটা সামনে নিয়ে এসো, মাইনাসটাকেও সামনে নিয়ে এসো, ওমেগা স্কোয়ার এ, তারপর এখানে কত থাকলো ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এ, এটাকে একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখো, কারণ আমি যখন লেখচিত্র রাখবো আমার এই 3টে জিনিস কাজে লাগবে। তাহলে এটা হলো 5 নম্বর সমীকরণ। এখন দেখো এই জিনিসটা কি বলো তো, সমীকরণ 1 থেকে, সমীকরণ 1 থেকে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা মানে এক্স না, তাহলে এ ইকুয়াল টু আমরা লিখতে পারি ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এটা হলো ত্বরণের সূত্র, এটা হলো 6 নম্বর। সাইড নোটে লিখে দাও সমীকরণ 1 ব্যবহার করছি। এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা এটা মানে সরণ এক্স, তাহলে এটা হলো ত্বরণের সূত্র। তাহলে দেখছো ত্বরণ কিন্তু সরণের সমানুপাতিক, ওমেগা যদি ধ্রুবক হয় কিন্তু বিপরীতমুখী। ওই যে সরল সন্ধিত গতি সম্পন্ন কোনো কণার যে বৈশিষ্ট্যগুলো দেখছিলাম সেটা এবার এখানে চলে আসলো। এখন আসো ত্বরণ কখন সর্বোচ্চ, যখন এক্স এর মান এ হবে, যখন এক্স ইকুয়াল টু এ মানে বিস্তার, তখন ত্বরণ হয়ে যাবে ম্যাক্সিমাম, অর্থাৎ মাইনাস ওমেগা স্কয়ার এ। তাহলে সর্বোচ্চ ত্বরণের যে সূত্র সেটা হলো এটা। তাহলে আমরা কি কি পেলাম দেখো এই পর্যন্ত। আমি যদি এখানে একটু সামারি করি এবং 3টে সমীকরণ বিশেষভাবে লিখি, আমার একটু লেখচিত্রের ধারণা দিতে হবে। তাহলে সরণ এটা, বেগ এটা, ত্বরণ। ত্বরণ পেলাম এ ইকুয়াল টু, এই যে 5 নম্বর যে সমীকরণ, মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এই যে 3টে সমীকরণ পেলাম, এই 3টে সমীকরণের লেখচিত্র কেমন হয় সেটা একটু দেখা। আমরা যদি প্রথমটার লেখচিত্র আঁকি তাহলে কেমন হবে সরণের, এদের যদি লেখচিত্রের একটু রূপগুলো দেখো। সরণ, তাহলে আমরা এক্স এবং ওয়াই অক্ষ বরাবর নেব সরণ, আর এক্স অক্ষ বরাবর নেব সময়। এইদিকে সময়, এইদিকে সরণ। তাহলে এটা কি সাইন এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে সাইনের গ্রাফটা কেমন হয়, এক্স ইকুয়াল টু এ সাইন, তাহলে এই লেখচিত্রটা হবে এরকম। ঠিক আছে, সরণের সূত্র এটা। তাহলে খেয়াল করো
এখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু একটা পূর্ণ ঘূর্ণন যে সময় সেটাকে বলে পর্যায়কাল। তাহলে পর্যায়কাল কিন্তু এই বিন্দুতে টি মানে পর্যায়কাল টি। তাহলে এখান থেকে এইটুকু কি অর্ধেক পর্যায়কালের অর্ধেক T/2। তাহলে এইটুক কি হবে, এটা হবে তারও অর্ধেক, T/2 এর অর্ধেক মানে T/4, মানে 4 ভাগের 1 ভাগ অর্ধেক। আর এখান থেকে এইটুক সময়টা কি 3T/4, 4 ভাগের 3T/4, 4 ভাগের 3 ভাগ। তাহলে স্মরণ সময়ের সাথে সাথে এরূপে পরিবর্তিত হচ্ছে। T/2 সময়ে এটা হয়ে যাচ্ছে কি স্মরণ 0, আবার এখানে ম্যাক্সিমাম, আবার এখানে 0, আবার T/4 এ সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ স্মরণ বা বিস্তার হচ্ছে T/4 এবং 3T/4 এ। আর 0 হয়ে যাচ্ছে শুরুতে 0, T/2 সময় পর 0, আর ক্যাপিটাল T সময় পর 0। এখন আসো বেগের লেখচিত্র যদি বলি, বেগেরটা, তাহলে বেগেরটা কেমন হয়ে যাবে? বেগের লেখচিত্রটা একটু খেয়াল করো। এই বরাবর সেই আগের মতোই সময় নাও, আর এখন y অক্ষ বরাবর নাও বেগ। এটা কিসের লেখচিত্র? কজের লেখচিত্র। তাহলে কজের গ্রাফটা কোথা থেকে শুরু হয়? এই যে এখান থেকে শুরু হয়ে এই যে এই এরকম হলো। তাহলে খেয়াল করো এখানে সময় শুরু এটা, তাহলে পর্যায়কাল কখন হবে? এখান থেকে শুরু করে এই বিন্দুতে, মানে সমদশা সম্পন্ন দুটি বিন্দু, এই বিন্দুতে যে যে সময় লাগছে সেটা হলো পর্যায়কাল। তাহলে এই বিন্দুতে যে কি হচ্ছে, এটাতে কি হচ্ছে T/2 অর্ধেক, আর এখানে কি হচ্ছে T/4, আর এখানে 3T/4। এটা হলো বেগ বনাম সময়ের লেখচিত্র। যদি এটা কোসাইন গ্রাফ, তাহলে কোসাইন গ্রাফ শুরু হয় এইভাবে। আর যদি আমরা ত্বরণের লেখচিত্রটা কি তখন কিভাবে হবে একটু খেয়াল করো তো। ত্বরণ y অক্ষ বরাবর ত্বরণ, আর x অক্ষ বরাবর সময়। তাহলে এর আগে কিন্তু একটা মাইনাস আছে, এটা একটা সাইন গ্রাফ, মানে এটার সাথে মিল হবে। বাট সাইন গ্রাফ এখানে পজিটিভ থেকে শুরু হবে না, নেগেটিভ থেকে শুরু হচ্ছে। এই খেয়াল করছো জিনিসটা? তাহলে এটা 0, এখানে আসলে হয়ে গেল ক্যাপিটাল T, এটা হলো T/2, এটা হলো T/4, আর এটা হলো 3T/4। মানে সময়ের সাপেক্ষে তার ত্বরণ কোথায় বাড়ছে কোথায় কমছে। মনে করো সাম্য অবস্থানে যদি ত্বরণ কত 0, আবার এখানে সাম্য অবস্থানে কিন্তু বেগ সর্বোচ্চ সরলসন্ধিত গতি, আবার স্মরণ 0। তাহলে সময়ের সাপেক্ষে এটা চেঞ্জ হচ্ছে। লেখচিত্রের ধরন তিনটা খেয়াল করছো জিনিসটা? x = a sin omega t plus delta, সাইন কার্ভ এটা, আবার এটাও সাইন কার্ভ, কিন্তু এটা মাইনাস থাকার কারণে এটা কিন্তু নিচের অংশতে নিচের পোর্শন থেকে শুরু হচ্ছে, আর কজের কার্ভটা এখান থেকে শুরু। তাহলে এই হলো সরলসন্ধিত গতি সম্পন্ন কোনো কণার স্মরণ, বেগ এবং ত্বরণ সম্পর্কে ধারণা। এরপরে আছে তোমার, এরপরে আরও আছে পর্যায়কাল, কম্পাঙ্ক, বিভব শক্তি, গতিশক্তি। এগুলো আমরা পরবর্তী ক্লাস থেকে আবার শুরু করব। এই প্রসঙ্গে আমি কথা বলি, আমাদের পিটেস্ট পরীক্ষার যে সিলেবাস সেই অনুসারেই কিন্তু আমরা আগাচ্ছি। তাহলে পিটেস্ট পরীক্ষায় প্রথম পত্রে আছে চ্যাপ্টার 7 এবং 8, আর দ্বিতীয় পত্রে আছে চ্যাপ্টার 7, 8 এবং 9। এই 5টা চ্যাপ্টার সাথে আরও কিছু পুরাতন চ্যাপ্টার মিলেই কিন্তু পিটেস্টের সিলেবাস, সেটা তোমরা সিলেবাস বইয়ে লেখা আছে, উল্লেখ করো। আমরা কিন্তু এই মাসে একটা সংক্ষিপ্ত আকারে পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা আছে, যেটা হলো MCQ টাইপের হবে। তারপরে আমরা পিটেস্ট পরীক্ষা শেষ হওয়ার পর পরবর্তী ঘোষণা অনুসারে আমরা সেভাবে কার্যক্রম চালাবো। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই ক্লাসগুলো অনুসরণ করো। ক্লাসে যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে সেটা জানাও কমেন্টসে। আশা করি সমস্যা হবে না। ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।